আজকের লেকচারে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশন তথা প্রয়োগগুলো আলোচনা করা হবে। অ্যাপ্লিকেশন অফ ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। এই প্রয়োগের মাধ্যমে আমরা বাস্তব গ্যাসগুলো যে আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি প্রদর্শন করে তারই ব্যাখ্যাটা আলোচনা হবে। আর সেই সঙ্গে অ্যামাগার যে কার্ভগুলো তৈরি হয়েছে বিভিন্ন টাইপের, সেই কার্ভের উৎপত্তির ব্যাখ্যাটাও করা যাবে এই ভ্যান ডার ওয়াল ইকুয়েশন থেকে। এক্সপ্লেনেশন ফর দ্য ডেভিয়েশন অফ রিয়াল গ্যাসেস ফ্রম আইডিয়াল বিহেভিয়ার and also the formation of Avogadro's curve with the help of Van der Waal equation। এখন ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটি হলো এক গ্রাম মোল গ্যাসের ক্ষেত্রে P প্লাস A বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান RT। এবারে বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে তার প্রয়োগটা কি হবে। এক নম্বর হলো গিয়ে when pressure is low, অর্থাৎ যখন চাপটা খুব কম হবে সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। সেক্ষেত্রে যেহেতু প্রেসার লো, সিন্স পি এর মানটা খুব কম, তাহলে নিশ্চয় ভি এর মানটা আয়তনটা খুব বেশি। চাপ কম হলে আয়তন বাড়বেই, তাহলে ভি ইজ ভেরি হাই। ভি এর মানটা আয়তনের মানটা উচ্চ, তাহলে আয়তন যদি উচ্চ হয়ে থাকে, এই ভি এর মানটা যদি খুব বেশি হয়ে থাকে, তার তুলনায় যে বি এর মানটা মানে বডি ভলিউম অফ দ্য গ্যাস, অ্যাকচুয়াল ভলিউম অফ দ্য গ্যাস বা এফেক্টিভ অ্যাকচুয়াল ভলিউম, কার্যকরী দেহ আয়তন, এই বি এর মানটা তাহলে এই আয়তনের সাপেক্ষে নগণ্য হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে এই বি টেন্স টু 0 হয়ে যাবে। তাহলে বি টেন্স টু 0 যদি হয়ে থাকে, এক কথায় সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এই ভি মাইনাস বি সেটা টেন্স নিয়ার অ্যাবাউট ভি হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন রিডিউস টু, ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটি যে অবস্থায় পরিণত হলো, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন reduces to P plus A by V square into V minus beta, V হয়ে গেল সমান RT। অতএব গুণ করে নিলাম PV প্লাস VV কেটে গেল A by V সমান হলো গিয়ে RT। অতএব ডান দিকে A বাই ভি পাঠিয়ে দিলাম, PV সমান RT মাইনাস A বাই ভি। তাহলে এবারে এই PV এর মানটা কিন্তু RT থেকে কম হয়ে গেল। কতটা কম হলো? A বাই ভি পরিমাণ কমে গেল। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী PV এর মানটা RT হতো, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিভি এর মানটা RT থেকে কমে গেল A বাই ভি পরিমাণে। এক কথায় কম চাপের রেসপেক্টে পিভি এর মান তাহলে কমলো। তাহলে এবারে যদি চাপটা বাড়ানো হয় উইথ ইনক্রিজিং পি, অর্থাৎ উইথ ইনক্রিজিং পি মিনস প্রেসার, তাহলে অবশ্যই ভিটা ডিক্রিজ করবে। ভি ডিক্রিজেস, তা ভি ডিক্রিজ করলে এ বাই ভি এর মানটা ইনক্রিজ করবে। অতএব এ বাই ভি ইনক্রিজেস, তাহলে এ বাই ভি এর মানটা যদি ইনক্রিজ করে তাহলে RT থেকে বেশি বেশি করে মানটা বিয়োগ হবে। তাহলে সেক্ষেত্রে RT মাইনাস এ বাই ভি, এই যে RT মাইনাস এ বাই ভি, RT মাইনাস এ বাই ভি, এই মানটা তাহলে ধীরে ধীরে ডিক্রিজ করছে, ডিক্রিজেস। অতএব পিভি এর মানটা ডিক্রিজ করছে, ডিক্রিজেস।
তাহলে আমাদের চাপ কমের রেসপেক্টে পিভি এর মানটা ক্রমশই কমে যাচ্ছে চাপ বাড়ার সঙ্গে সঙ্গে, মানে কম চাপ থেকে এবার যখন চাপটা বাড়তে শুরু করলো, চাপ বাড়ার সঙ্গে সঙ্গে পিভি এর মানটা ডিক্রিজ করছে। অলসো এ থেকে আরও জানতে পারি যে সমীকরণটা পেলাম পিভি ইজিক্যাল টু রিডিউসড ফর্ম আকারে যেটা পেলাম, পিভি ইজিক্যাল টু আর টি মাইনাস এ বাই ভি, উভয় পক্ষকে আর টি দিয়ে ভাগ করে দিলাম, অতএব পিভি বাই আর টি সমান আর টি বাই আর টি মাইনাস এ বাই ভি আর টি। অতএব পিভি বাই আর টিকে আমরা জেড ধরে নিয়েছি, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, সমান আর টি বাই আর টি মানে 1 মাইনাস এ বাই ভি আর টি। তাহলে জেড এর মানটা এখানে আপাতত 1 থেকে কমে গেল, অতএব জেড এর মানটা লেস দেন 1 হয়ে গেল। এক কথায় এই কন্ডিশনে আমরা নেগেটিভ ডেভিয়েশনটা ঘটবে। এক কথায় দ্য নেগেটিভ ডেভিয়েশন will take place, ঋণাত্মক বিচ্যুতিটা ঘটবে এই কন্ডিশনে। এবার আমরা যদি হাই প্রেসারের কথা চিন্তা করি, অ্যাট হাই প্রেসার, দ্বিতীয় পয়েন্টে, অ্যাট হাই প্রেসার that is the cohesive pressures PA, high pressure the cohesive pressure যেটা হলো যে আন্তঃআণবিক আকর্ষণজনিত যে চাপ হ্রাস, সেটাকে আমরা ধরেছিলাম পিএ। এই পি এর মানটা, এই পি এটাই হলো গিয়ে এ বাই ভি স্কোয়ারের সঙ্গে সমান ধরা হয়েছিল। তাহলে এ বাই ভি স্কোয়ার, এই মানটা প্রেসারটা যদি হাই হয়ে থাকে, কোথায় যে প্রেসারটা যদি হাই হয়ে থাকে, এখানে প্রেসারটা যদি হাই হয়ে থাকে, তাহলে এ বাই ভি স্কোয়ার এই কোহেসিভ প্রেসারটা তার তুলনায় নগণ্য হয়ে যাবে। অর্থাৎ এ বাই ভি স্কোয়ারটা হাই প্রেসারের রেসপেক্টে এ বাই ভি স্কোয়ারের মানটা নেগলেজিবল হয়ে যাবে। তাহলে নেগলেজিবল অর্থাৎ এ বাই ভি স্কোয়ার ইজ নেগলেজিবল উইথ রেসপেক্ট টু পি। এই যে উচ্চ চাপের রেসপেক্টে এ বাই ভি স্কোয়ারটা নেগলেজিবল। অতএব এই এ বাই ভি স্কোয়ার টেন্ডস টু 0 হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি প্লাস এ বাই ভি স্কোয়ার এই নিয়ার অ্যাবাউট পি এর সঙ্গে সমান। তাহলে সেক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটি যে রূপে পরিণত হয় সেটা হলো গিয়ে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন reduces to কি হয়ে গেল, এটা তো পি প্লাস এ বাই ভি স্কোয়ার মানে পি হয়ে গেল, তার সঙ্গে ভি মাইনাস বি রয়ে গেছে সমান আর টি। অতএব পিভি আচ্ছা একবার ডান দিকে পাঠিয়ে দিলাম পিভিটা, পিভি সমান আর টি মাইনাস পি বি। তাহলে হ্যাঁ পিভি মাইনাসটা ডান দিকে প্লাস পিভি হয়ে গেল। তাহলে পিভি এর মানটা আর টি থেকে এবার বেড়ে গেল, কতটা বেড়ে গেল, পিবি পরিমাণ বেড়ে গেল। তাহলে চাপটা যখন উচ্চ তখন কিন্তু পিবি এর মানটা আর টি থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এবারে চাপটা যত বাড়ানো যাবে তত পিবি এর মান বাড়বে, তত আর টি প্লাস পিবি এর মান বেড়ে যাবে, এক কথায় পিভি এর মানটা বাড়বে। তাহলে উইথ ইনক্রিজিং প্রেসার
ইনক্রিজিং প্রেসার, চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই যে পিভি ভ্যালু এটা ইনক্রিজেস দ্যাট ইজ আরটি প্লাস পিভি। অতএব আরটি প্লাস পিভি এটাও ইনক্রিজেস এটাও বৃদ্ধি পেতে থাকবে। অতএব পিভি এর মানটা ইনক্রিজেস। তাহলে অ্যামাগাট কার্ভের ক্ষেত্রে আগে পিভি চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পিভি এর মানটা ডিক্রিজ করেছিল, তার পরবর্তীতে উচ্চ চাপে আবার চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পিভি এর মানটা আবার ইনক্রিজ করলো, যার কারণেই তো আমাদের সেই অবতল অংশটা তৈরি হয়েছিল। অ্যামাগাট কার্ভে যে একটা অবতল অংশ পাওয়া গেছিল, এই অবতল অংশ সৃষ্টির মূল কারণটাই এটাই। তাহলে যেটা হলো গিয়ে, আবার সেই সঙ্গে আরও আমরাও জানি এই উচ্চ চাপের রেসপেক্টে এটাও জানি অলসো যে সমীকরণটা পেলাম পিভি ইজিক্যাল টু আর টি প্লাস পিভি, উভয় পক্ষকে পিভি দিয়ে ভাগ করে নিলে, আর টি দিয়ে ভাগ করে নিলে আমরা পেয়ে যাব পিভি বাই আর টি সমান আর টি বাই আর টি, আর সেই সঙ্গে পিবি বাই আর টি। তাহলে অতএব এই পিভি বাই আর টি মানে তো জানি জেড কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর সমান হলো গিয়ে 1 প্লাস পিবি বাই আর টি। তাহলে এই ক্ষেত্রে জেড এর মানটা কিন্তু 1 থেকে বেশি হয়ে গেল, এক কথায় জেড গ্রেটার দ্যান 1 হলো। অতএব জেড এর মান 1 থেকে বেশি হয়ে যাওয়া মানে পজিটিভ ডেভিয়েশন উইল টেক প্লেস, অর্থাৎ এক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতি পজিটিভ ডেভিয়েশন উইল টেক প্লেস, মানে ধনাত্মক বিচ্যুতিটা ঘটবে। তাহলে যেটা পেলাম, at low pressure PV decreases and at high pressure PV value increases। লো প্রেসারে পিভি ডিক্রিজ করলো, কমলো, আর হাই প্রেসারে পিভি এর মানটা ইনক্রিজ করলো। কার তুলনায়? আর টি এর তুলনায়। তাহলে আমরা সেক্ষেত্রে therefore a concave part is obtained, therefore a concave part মানে অবতল অংশের আকৃতি, অবতল আকৃতি পার্ট is obtained in Amagat experiment। অর্থাৎ পিভি ভার্সেস পি এর যে আইসোথার্মাল গ্রাফগুলো অঙ্কন করা হয়েছিল শুধু হাইড্রোজেন এবং হিলিয়াম বাদ দিয়ে, সেক্ষেত্রে বাকি গ্যাসগুলোর ক্ষেত্রে রুম টেম্পারেচারে সব ক্ষেত্রেই বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা অবতল অংশ তৈরি হয়েছিল। তবে হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে অবতল অংশটি তৈরি হবে যদি ওই গ্রাফগুলো অঙ্কন করা হয় তাদের বয়েল টেম্পারেচারের নিচে। তো হাইড্রোজেন এবং হিলিয়ামের বয়েল টেম্পারেচার খুবই কম। হাইড্রোজেনের ক্ষেত্রে তো বয়েল টেম্পারেচার হচ্ছে গিয়ে 117 কেলভিন, আর হিলিয়ামের ক্ষেত্রে সেক্ষেত্রে 24 কেলভিন। সুতরাং তার নিচের তাপমাত্রায় যদি পিভি ভার্সেস পি আইসোথার্মাল
গ্রাফগুলো অঙ্কন করি, তাহলে অবশ্যই সেক্ষেত্রে এই অবতল অংশটি সৃষ্টি হবে। স্টার্ট। এখন হাইড্রোজেন এবং হিলিয়াম এটা যে অন্যান্য গ্যাসের তুলনায় একটু ব্যতিক্রমী, সেটাও কিন্তু ভ্যান ডার ওয়াল ইকুয়েশন দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ 3 নম্বর পয়েন্ট হিসাবে অ্যাবনর্ম্যাল বিহেভিয়ার অফ হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, এই দুটোর অস্বাভাবিক আচরণটা, এটাও আমরা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা করতে পারবো কেন তাদের অ্যাবনর্ম্যাল বিহেভিয়ারটা দেখা যাচ্ছে অন্যান্য গ্যাসের তুলনায়। কারণ হলো যে এই গ্যাসগুলো মলিকুলার মাস, আণবিক ওজনটা এতই নগণ্য, ফলে আণবিক ভলিউম, আণবিক আয়তনটা খুবই কম, সারফেস এরিয়া খুবই কম, ফলে ভ্যান ডার ওয়াল অফ ফোর্স অফ অ্যাট্রাকশন এটাও খুবই কম। এক কথায় ডিউ টু দেয়ার very low masses, their molecular volume means size, এক কথায় আণবিক আয়তন is very small, so intermolecular force of attraction is negligible. So intermolecular force of attraction is negligible. অতএব নেগলিজিবল ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা সেটা নির্ভর করছে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এ এর সঙ্গে সমানুপাতিক। তাহলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি কম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এ এর মানটাও প্রায় টেন্স টু জিরো হয়ে যাবে। আর এ এর মান টেন্স টু জিরো হয়ে গেলে এ বাই ভি স্কোয়ারের মানটাও টেন্স টু জিরো হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন রিডিউস টু Van der Waal equation reduced to a by v square 0 মানে p into v minus b সমান rt। এক কথায় অতএব pv সমান হলো গিয়ে rt, আর মাইনাস পিভিটা ডান দিকে গেল প্লাস পিভি। তাহলে উইথ ইনক্রিজিং প্রেসার, উইথ ইনক্রিজিং প্রেসার পিবি, অর্থাৎ পিবি ভ্যালু এটা ইনক্রিজেস, তাহলে পিবি যদি ইনক্রিজ করে তাহলে নিশ্চয় পিভি, অতএব পিভি ভ্যালু অলওয়েজ ইনক্রিজেস, তাহলে পিভি ভ্যালু যদি অলওয়েজ ইনক্রিজ করবে, তাহলে অবশ্যই এক্ষেত্রে কিন্তু কোনো কনকেভ পার্ট তৈরি হবে না। দেয়ার ইজ নো এনি কনকেভ পার্ট। Concave part in Amagat graphs Amagat graph বা কার্ভ
কার্ভ বা গ্রাফ ইন রুম টেম্পারেচার। তাহলে রুম টেম্পারেচারে অ্যামাগাট কার্ভে কোনো কনকেভ তৈরি হবে না। বাস্তবে কিন্তু তাই হয়েছিল। বেশ, পরবর্তীতে আরও একটা পয়েন্ট যদি আলোচনা করি, সেটা আমরা জানি যে অতি উচ্চ তাপমাত্রায়, মানে উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলো যে আদর্শ অবস্থার সমীকরণটা মেনে চলছিল, আদর্শ গ্যাসের মতো আচরণ করছিল, সেটাও ভ্যান ডার ওয়াল ইকুয়েশন দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। সেটার ক্ষেত্রে 4 নম্বর পয়েন্ট, অ্যাট এ ভেরি লো প্রেসার, অ্যাট এ ভেরি লো প্রেসার, চাপটা যদি খুব কম হয় তাহলে সেক্ষেত্রে ভি ইজ ভেরি, ভলিউমটা ভেরি হাই, আয়তনটা নিশ্চয় অতি উচ্চ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে অতএব এ বাই ভি স্কোয়ার এর মানটা, হরটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে এ বাই ভি স্কোয়ার মানটা প্রায় জিরোর সমতুল্য হয়ে যাবে, টেন্স টু জিরো হয়ে যাবে। অ্যান্ড অলসো ভি মাইনাস বি এর মানটাও এই নিয়ার অ্যাবাউট এই ভি এর সঙ্গে সমান হবে। কেননা আয়তন যদি খুব বেশি হয় তার তুলনায় এ বি, মানে অণুগুলোর যে দেহ আয়তন, সেটা তো একদম নগণ্য হবে। ফলে ভি মাইনাস বি এর মানটা ভি এর সঙ্গে সমান হবে। সেক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটি যে রূপে পরিণত হবে, অতএব ভ্যান ডার ওয়াল ইকুয়েশন রিডিউসেস টু, সেটা হলো গিয়ে পি প্লাস এ বাই ভি স্কোয়ার 0, ভি মাইনাস বি এর মানটা 0 সমান হলো গিয়ে আর টি। অতএব পিভি সমান আর টি, যাহা আদর্শ গ্যাসের, একমূল গ্যাসের ক্ষেত্রে, মানে বিশেষ করে আদর্শ গ্যাসের যে গাণিতিক রূপ সমীকরণটা, সেই গ্যাস সমীকরণ, এটা সমীকরণ। তাহলে বাস্তব গ্যাসগুলোর থেকে আমরা আদর্শ গ্যাস সমীকরণটি আমরা পেয়ে গেলাম। কোন কন্ডিশনে? যেটা হচ্ছে গিয়ে যে খুব চাপটা যখন খুব কম করা হবে, অর্থাৎ রিয়াল গ্যাস ওবেজ আইডিয়াল গ্যাস ইকুয়েশন। অতএব রিয়াল গ্যাস ওবেজ আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আদর্শ গ্যাস সমীকরণটি মেনে চলবে। এবারে কম চাপের রেসপেক্টে হয়ে গেল, যদি টেম্পারেচারটা হাই করা হয়, অ্যাট এ ভেরি হাই টেম্পারেচার, 5 নম্বর পয়েন্ট, অ্যাট এ ভেরি হাই টেম্পারেচার সেক্ষেত্রে ভি ইজ ভেরি হাই, টেম্পারেচার যত বাড়বে আয়তন তত বাড়বে, চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি। তাহলে ভিটা যদি হাই হয়ে থাকে আয়তনটা, অতএব এ বাই ভি স্কোয়ার ওই একইভাবে টেন্স টু 0 হবে। অ্যান্ড অলসো ভি মাইনাস বি, এটাও টেন্স টু, নিয়ার অ্যাবাউট ভি এর সঙ্গে সমান হবে। সেক্ষেত্রেও ভ্যান ডার ওয়াল ইকুয়েশন রিডিউসেস টু, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন reduces to p plus 0 into v minus 0 সমান আর টি। অতএব pv সমান আর টি। এক্ষেত্রেও তাহলে অতএব all the real gases obeys ideal gas equation,
স্টার্ট। এবারে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যে দুটো ধ্রুবক রাশি পেয়েছিলাম কনস্ট্যান্ট টার্ম, একটা হলো আকর্ষণজনিত টার্ম এ, আর একটা হলো গিয়ে আয়তন সংক্রান্ত টার্ম, অর্থাৎ গ্যাস অণুগুলোর দেহ আয়তন সংক্রান্ত টার্ম, সেটা হলো বি। সেই এ এবং বি এর যে তাৎপর্য, এই তাৎপর্যটা একটু আলোচনা করতে হবে। অর্থাৎ significance of van der Waal কনস্ট্যান্ট সেটা হলো গিয়ে একটা কনস্ট্যান্ট এ আর একটা কনস্ট্যান্ট হলো গিয়ে বি। এই দুটো তাৎপর্য আমরা একটু আলোচনা করব। প্রথমেই সিগনিফিকেশনস অফ এ, এই টার্মটির, এটা মূলত স্টার্ট। এর যে সিগনিফিক্যান্স, সেই এ বলতে আমরা কি বুঝি, এর দ্বারা কোন কোন রাশির পরিমাপ করা যায়। তো সেই ক্ষেত্রে এটা মূলত ভ্যান ডার ওয়াল আকর্ষণজনিত টার্ম। তো ইট মেজার্স the intermolecular force of attraction, আন্তঃআণবিক আকর্ষণটাকে পরিমাপ করতে সাহায্য করে, অফ দ্য রিয়াল গ্যাস, প্রকৃত গ্যাসের মধ্যে যে একটা আন্তঃআণবিক আকর্ষণ রয়েছে, সেই আকর্ষণের পরিমাপক, যার আকর্ষণ বেশি তার এর মানটা বেশি। অতএব মোর দ্য ভ্যালুজ অফ এ, মোর দ্য ইজ অফ লিকুইফিকেশন। সেই গ্যাসকে তত সহজে তরলে পরিণত করা যাবে। আন্তঃআণবিক আকর্ষণ বাড়লেই অণুগুলো খুব সহজে কাছাকাছি এসে যাবে, ফলে স্বাভাবিকভাবেই গ্যাসিয়াস স্টেজ থেকে লিকুইড স্টেজে পরিণত হবে। লিকুইফিকেশনস অফ দ্য গ্যাসেস, গ্যাসের তরলীকরণ তত সুবিধে হবে। এখন এই যে এর মানটা কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে, মূলত এর মানটা নির্ভর করবে আণবিক ওজন, যার আণবিক ওজন বেশি হবে তার এর মান বেশি। তারপরে যে সমস্ত অণুর পোলারিটি বেশি, ধ্রুবীয়তা বেশি, সেই জাতীয় অণুগুলোর একটা অণুর নেগেটিভ পোল আর একটা অণুর পজিটিভ পোলকে আকর্ষণ করবে, আর আকর্ষণের মান যত বেশি হবে এর মান তত বেশি হবে, তত সহজে ওই গ্যাসকে তরলে পরিণত করা যাবে। আর একটা হলো গিয়ে যে সমস্ত যৌগের আণবিক ওজনটা হয়তো একই হয়ে গেল, আণবিক সংকেতটা একই, কিন্তু তাদের মধ্যে যদি কিছু আইসোমার তৈরি হয়, যে আইসোমারগুলোর মধ্যে সারফেস এরিয়া কম হয়, তো সারফেস এরিয়া কম হলে আবার ভ্যান ডার ওয়াল আকর্ষণটা কম হবে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বিশেষ করে তত সহজে তরলে পরিণত করা যাবে না। তাহলে দি ভ্যালুজ অফ এ depends on এক নম্বর হলো গিয়ে মলিকুলার ওয়েট, আণবিক ওজন, অর্থাৎ মলিকুলার ওয়েটের উপরে ভিত্তি করে যদি আমি কতগুলো এক্সাম্পল দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে একই জাতীয় ক্যাটাগরিগুলো যদি নিয়ে থাকি, তাহলে সেই হিসেবেতে দ্য ভ্যালু অফ এ এর রেসপেক্টে, মলিকুলার ওয়েটের রেসপেক্টে যে এর মানগুলো হবে, তাতে যদি আমি হাইড্রোকার্বনগুলো নিয়ে থাকি, বিশেষ করে এই মিথেন, তার আণবিক ওজন কম, সুতরাং এর মানটা কম। ইথেনের আণবিক ওজন বেশি, এর মান বেশি।
তারপরে প্রোপেনের ক্রমশই এইভাবে বাড়তে থাকলো, বিউটেনের আরও বেশি হলো, ইত্যাদি ইত্যাদি ডট ডট ডট। তাহলে আণবিক ওজনের সঙ্গে এ আপাতত সমানুপাতিক হচ্ছে। আণবিক ওজন বাড়লে এ বাড়বে। এক কথায় মলিকুলার ওয়েট এ প্রপোর্শনাল টু মলিকুলার ওয়েট। অতএব এ প্রপোর্শনাল টু মলিকুলার ওয়েট আণবিক ওজনের সঙ্গে সমানুপাতিক। যদি সেম ক্যাটাগরি যৌগগুলো হয়, সবগুলোই নন পোলার হয়, তবেই সেটা সম্ভব। দ্বিতীয় পয়েন্টটা হলো গিয়ে, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গিয়ে 2 নম্বর পয়েন্ট, যে দ্বিতীয় পয়েন্টটা আমরা বলবো যে পোলারিটি। এ প্রপোর্শনাল টু পোলারিটি, এক কথায় ধ্রুবীয়তা। পোলারিটি মানে ডাইপোল মোমেন্ট দিয়ে পোলারিটি পরিমাপ করা হয়। তাহলে এক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের যে এর মানটা পোলারিটির সঙ্গে সমানুপাতিক হবে যদি আদার্স ফ্যাক্টরগুলো একই হয়। প্রপোর্শনাল টু পোলারিটি, একটা মলিকুল যত বেশি পোলারিটি হবে, আণবিক ওজন যদি কাছাকাছি হয়ে থাকে, তাহলে এর মানটা তত বাড়বে। 3 নম্বর পয়েন্ট হলো গিয়ে যে সারফেস এরিয়া। সারফেস এরিয়া, সারফেস এরিয়া যত বেশি হবে, সারফেস এরিয়া মিন্স মলিকুলার ভলিউম, মলিকুলার ভলিউম। আর মলিকুলার ভলিউম মিন্স এটা হচ্ছে গিয়ে সাইজ। সাইজ এক কথায় সাইজ যত বেশি হবে, মলিকুলার ভলিউম তত বেশি হবে, সারফেস এরিয়া তত বেশি হবে, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল তত বেশি হবে। তাহলে এতে এইগুলোর প্রপোর্শনাল টু, তাহলে এটা প্রপোর্শনাল টু এদের সামগ্রিক এ সমানুপাতিক। এ বাড়লে এ মানে এরা বাড়লে এ বাড়বে এক কথায়। বেশ, এটাকে প্রথমে দিয়ে দিলে ভালো হয়ে যেত। বেশ, যাই হোক, এখন আমরা যদি কতগুলো গ্যাসের এর মানটা নির্ণয় করি, হয় ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডার অনুযায়ী, দ্য ভ্যালু অফ এ, দ্য ইনক্রিজিং অর্ডার বা ডিক্রিজিং, প্রথমে ডিক্রিজিং অর্ডার হিসাবে লিখছি, দ্য ডিক্রিজিং অর্ডার অফ এ। বেশ, প্রথমে যদি সালফার ডাইঅক্সাইড গ্যাস তার সঙ্গে ক্লোরিন নিয়ে থাকি, তাহলে ক্লোরিনের তুলনায় সালফার ডাইঅক্সাইডের মানটা বেশি হবে। কেন বেশি হবে? সালফার ডাইঅক্সাইডের পোলারিটি বেশি, যার কারণেই ক্লোরিনের থেকে বেশি হলো। আবার ক্লোরিনের পরে যদি আমি একটা ইথেন নিয়ে থাকি, হাইড্রোকার্বন C2H6, তাহলে ক্লোরিনের মানটা আপাতত বেশি হয়ে গেল। ক্লোরিনের আণবিক ওজন ইথেন থেকে বেশি হওয়ার কারণেই এখানে আণবিক ওজনটা আপাতত এর মান বৃদ্ধির জন্য ফ্যাক্টর হয়ে দাঁড়ালো আর কি। পরের গ্যাসটিকে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে থাকি, তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে আবার ইথেনের এর মান বেশি, কারণ দুটোই নন পোলার, কিন্তু এর মলিকুলার ভলিউমটা আবার ইথেনের বেশি কার্বন ডাইঅক্সাইডের তুলনায়। ফলে সারফেস এরিয়া ইথেনের বেশি কার্বন ডাইঅক্সাইডের তুলনায়, তাই ভ্যান ডার ওয়াল আকর্ষণ বেশি কার্বন ডাইঅক্সাইডের তুলনায়। তারপরের গ্যাসটিকে যদি আবার মিথেন নিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে এই মিথেনের তুলনায় এই কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন বেশি, দুটোই নন পোলার। তারপরে ক্রমশই পরপর দিয়ে গেলাম অক্সিজেন, তারপরে ক্রমশই কমলো নাইট্রোজেন, তারপরে কমে গেল হিলিয়াম, সব চাইতে কম হলো হাইড্রোজেন গ্যাস। এটা আপাতত ডিক্রিজিং অর্ডার অফ এ ভ্যালু হিসেবে সাজানো হলো। এবারে বি এর তাৎপর্য, সিগনিফিকেশনস অফ বি। সিগনিফিকেশনস অফ বি, বিটা আসলে ইটস ভ্যালুজ depends only on the volume of the gas. Depends only on the volume of the gas molecules. শুধু গ্যাসীয় অণুগুলোর আয়তন তথা আসলে দেহ আয়তন, বডি ভলিউম, এর সঙ্গেই মূলত নির্ভর করে। তাহলে মোর দ্য ভ্যালু অফ
বি লেস ইজ দ্য কম্প্রেসিবল ভলিউম, তার সংকোচনযোগ্য আয়তনের পরিমাণ তত কম হবে। লেস ইজ দ্য কম্প্রেসেবল ভলিউম, সংকোচনযোগ্য আয়তনের পরিমাণটা কম হবে, কেননা বডি ভলিউম বেশি, যতটা বডি ভলিউম হবে দেহ আয়তন হবে, ততটা তো গ্যাসের উপর চাপ প্রয়োগ করে আয়তনকে সংকোচন করা যাবে না, সেই হিসাবে সংকোচনযোগ্য আয়তন কম হয়ে গেল। এবার কতগুলো গ্যাসের এই বি এর মানটা আবার যদি ডিক্রিজিং অর্ডার অনুযায়ী সাজিয়ে লিখি, তাহলে বেশ প্রথমে নিলাম C2H6 ইথেন, তার সঙ্গে যদি এবার সালফার ডাইঅক্সাইড নিয়ে থাকি, তাহলে এ তো পুরো দেহ আয়তনের উপর নির্ভর করবে, যার আয়তন বেশি তার বি এর মান বেশি। তো ইথেনের এই বডি ভলিউমটা বেশি, কেননা অণুর মধ্যে পরমাণুর সংখ্যাগুলো বেশি, ফলে স্বাভাবিকভাবে দেহ আয়তন বেশি সালফার ডাইঅক্সাইডের তুলনায়। অথচ এর মানটা সালফার ডাইঅক্সাইডের বেশি হয়েছিল ইথেন থেকে, এটা কিন্তু উল্টো হয়ে গেল। পরবর্তী যদি আমরা নিয়ে থাকি কার্বন ডাইঅক্সাইডের তুলনায় সালফার ডাইঅক্সাইডের বডি ভলিউম মানে বি বেশি, কেননা কার্বনের তুলনায় সালফারের সাইজটা বেশি, আর দুটো অক্সিজেন, এখানেও দুটো অক্সিজেন রয়েছে, স্বাভাবিকভাবে SO2 এর বি এর মানটা বেশি হলো। তারপরে যদি নিয়ে থাকি এবার নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে হলো গিয়ে হাইড্রোজেন, আর সবশেষে হলো গিয়ে হিলিয়াম। আগে কিন্তু এর মানটা উল্টো ছিল, এটার যেমন উল্টো ছিল নাইট্রোজেন অক্সিজেন, এটার ক্ষেত্রেও তাই ছিল। এক্ষেত্রে নাইট্রোজেনের সাইজ বেশি, আকার বেশি, ফলে বি এর মান বেশি হলো। আর এটার ক্ষেত্রে হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেনের একটা অণুর মধ্যে দুটো পরমাণু রয়েছে, স্বাভাবিক কারণে এর বি এর মানটা বেশি হবে হিলিয়ামের তুলনায়। তাহলে এইগুলো হলো আপাতত এই ক্রমহ্রাসমান অনুসারে কতগুলো গ্যাসের বি এর মান। স্টার্ট। তাহলে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এ এবং বি এর তাৎপর্য আলোচনা হলো। এবারে কিন্তু সেই এ এবং বি এর এককগুলো সম্পর্কে আলোচনা করা হবে। ইউনিটস অফ ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এ অ্যান্ড বি। আচ্ছা, প্রথমেই এর ক্ষেত্রে আমরা জানি, অর্থাৎ উই নো, যেটা কোয়েসিভ প্রেসার PA সমান আমরা পেয়েছিলাম এন মোল গ্যাসের ক্ষেত্রে এন, অর্থাৎ AN² বাই V² পেয়েছিলাম। আর PA মিনস এটা হলো প্রেসার, এটা প্রেসারকে রিপ্রেজেন্ট করেছিল। তাহলে সেক্ষেত্রে অতএব এ সমান পেলাম PA ইন্টু V² বাই A। PA মানে তো প্রেসার, বা PAটাই লিখি, PA ইন্টু V² বাই NA²। অতএব ইউনিট অফ এ সমান হলো গিয়ে প্রেসারের ইউনিট। আচ্ছা, এখন প্রেসারটাই লিখছি, প্রেসার ইন্টু ভলিউম স্কোয়ার বাই NA²। এবার ইউনিটগুলো বসাই, সমান প্রেসারটাকে যদি অ্যাটমসফিয়ার বসাই, তাহলে অ্যাটমসফিয়ার, আয়তন ভলিউমটাকে লিটারে যদি বসাই, তাহলে লিটার স্কোয়ার ডিভাইডেড বাই NA² মানে মোল স্কোয়ার, মানে হলো গিয়ে মোল টু দি পাওয়ার -2। এবারে আয়তনটাকে যদি সিসিতে বসাই, তাহলে সেটা পেয়ে যাব অ্যাটমসফিয়ার, চাপটা অ্যাটমসফিয়ারে নিলাম, তাহলে সেমি টু দি পাওয়ার 6 সিসি মানে সেমি কিউ, তার স্কোয়ার সেমি টু দি পাওয়ার 6 ইন্টু মোল টু দি পাওয়ার -2 সমান, আরও অনেক এককে বসা যাবে। যদি আমি নিউটন পার স্কোয়ার মিটারে চাপের মানটা বসাই, নিউটন পার স্কোয়ার মিটার ইন্টু V² মানে মিটার টু দি পাওয়ার ঘনমিটার টু দি পাওয়ার 6
ইন্টু মোল টু দি পাওয়ার -2। এটাকে কাটাকাটি করে নিলে নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার 4 ইন্টু মোল টু দি পাওয়ার -2। আবার যদি আমি প্রেসারটাকে পাস্কালে বসাই তাহলে পাস্কাল ইন্টু মিটার টু দি m টু দি পাওয়ার 6 মোল টু দি পাওয়ার -2। আবার যদি আমি এটা ডেসিমিটারে বসাই, ঘন ডেসিমিটার, তাহলে পাস্কাল ইন্টু ডেমি এ টু দি পাওয়ার 6 মোল টু দি পাওয়ার -2 ইত্যাদি ইত্যাদি। যেরকম যেরকম এককে বসাবো তার রেসপেক্টে আমরা মানগুলো পাবো। মানগুলো কিন্তু দেওয়া হয়নি, শুধু ইউনিটগুলোই দেওয়া হয়েছে। পরবর্তীতে এবারে বি এর একক, তা সেটা বার করতে গিয়ে আমরা জানি অলসো এন বি, সেটা ভলিউমকে রিপ্রেজেন্ট করা হয়েছিল, বডি ভলিউম আর কি, এটা ভলিউম। অতএব বি সমান পেলাম ভলিউম বাই এন। এবারে ভলিউমের এককটা লিটার যদি নিয়ে থাকি, লিটার ইন্টু মোল ইনভার্স, পার মোল মিনস মোল ইনভার্স। ভলিউমটাকে যদি সিসিতে বসাই তাহলে সেমি কিউ মোল ইনভার্স। এটাকে যদি ঘন ডেসিমিটারে বসাই তাহলে ডেমি কিউ ইন্টু মোল ইনভার্স ইত্যাদি ইত্যাদি। আমরা বিভিন্ন এইভাবে এককে রিপ্রেজেন্ট করতে পারব।